হ্যালো স্টুডেন্টস, গাইডেন্স গুরুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস 2021 এর জন্য ক্লাস নিয়ে আসা হচ্ছে, আজকে তার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি। এই সমস্ত ক্লাস তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রতিদিনই এগুলো ফলো করবে। প্রতিদিন আমরা সম্ভাব্য 30টি প্রশ্ন উত্তর করছি এবং শেষ 30 দিনের প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের টার্গেট রয়েছে 1000টি প্রশ্ন উত্তর কিন্তু প্র্যাকটিস করার। হুবহু কমনযোগ্য প্রশ্ন আমরা এখান থেকে করছি এবং আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 11। তো চ্যানেলে যদি তোমরা এখনো নতুন হয়ে থেকো তো অবশ্যই গাইডেন্স গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। তোমরা জেনে গিয়েছো যে 26শে সেপ্টেম্বর কিন্তু কনস্টেবল পরীক্ষা, তার জন্য কিন্তু আমরা প্রতিদিন এই ক্লাসগুলো করব এবং ক্লাসের আপডেট কিভাবে পারবে, এই কিন্তু বেল আইকনের মাধ্যমে সাবস্ক্রাইব করবে প্লাস বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। এবং ক্লাসের পিডিএফগুলো পেতে গাইডেন্স গুরুর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও এবং গাইডেন্স গুরুর যে অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে সেট নাম্বার 11 কি গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, মহারাজা দ্বিতীয় সাইওয়াই জয় সিং কত খ্রিস্টাব্দে জয়পুরের নাহারগড় দুর্গটি নির্মাণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। তো এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে, তারপর আমি সঠিক উত্তরটা বলে দেব। তো মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং কত খ্রিস্টাব্দে জয়পুরে নাহারগড় দুর্গটি নির্মাণ করেছিলেন? কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1734। 1734 খ্রিস্টাব্দে মহারাজ দ্বিতীয় সাওয়াই জয় সিং জয়পুরে নাহারগড় দুর্গটি নির্মাণ করেছিলেন। দেখো ডিটেলসে আমরা দেখব মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং 1734 খ্রিস্টাব্দে জয়পুরে নাহারগড় দুর্গটি নির্মাণ করেছিলেন। তিনি জয়পুর শহরটি স্থাপন করেছিলেন এবং এটিকে তার রাজধানীও বানিয়েছিলেন। দেখো কত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা একটা প্রশ্নের মধ্য থেকেই পাচ্ছি। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ 21শে এপ্রিল 1721 খ্রিস্টাব্দে তাকে শরমাদি রাজা হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তথ্য কিন্তু আমরা এখান থেকে জয়পুরের ব্যাপারে কিন্তু জেনে গেলাম এবং নাহারগড় যে দুর্গটি রয়েছে তার ব্যাপারেও কিন্তু জেনে গেলাম। এই সমস্ত তথ্য কিন্তু আর কোথাও কিন্তু পাবে না। তো প্রতিদিন কিন্তু গাইডেন্স গুরুকে ফলো করতে থাকো। শুধু একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আরো আনুষঙ্গিক কিন্তু আমরা তথ্য জেনে যাব, যেগুলো কিন্তু পরীক্ষায় অন্য প্রশ্নের উত্তর করতে কিন্তু আমাদের হেল্প করবে। নেক্সট প্রশ্ন নাম্বার 2, এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট কতগুলো রয়েছে? প্রত্যেকে সঠিক উত্তরটা করে ফেলো, কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7টি রয়েছে। দেখো কি রয়েছে, এসআই পদ্ধতিতে পরিমাপের মোট 7টি মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, যেটা আমরা দেখলাম এফইউ ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে। এগুলি হলো কি? 1 নম্বর ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক মিটার, তড়িৎ পরিবাহের একক অ্যাম্পিয়ার যেটাকে আমরা এ লিখে প্রকাশ করে থাকি, তাপমাত্রার একক কেলভিন কে লিখে প্রকাশ করে থাকি, পদার্থের পরিমাণের একক মোল, সেটাকে আমরা মোল লিখে প্রকাশ করে থাকি, এবং দীপন প্রাবল্যের একক সেটা হচ্ছে ক্যান্ডেলা, সেটাকে সিএ দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এই হলো টোটাল 7টা ফান্ডামেন্টাল ইউনিট বা মৌলিক একক কিন্তু রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি, তোমরা মনে করে রেখে দাও। এবং এই রকম এই 7টা একক থেকেও কিন্তু অনেকবার পরীক্ষায় আসতে পারে, হয়তো বলে দিল দীপন প্রাবল্যের একক কোনটি, তখন অপশন থেকে বেছে নিতে হবে ক্যান্ডেলাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারত রত্ন সম্মান পান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারত রত্ন সম্মান পান? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে।
তো কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এম এস শুভলক্ষ্মী। এম এস শুভলক্ষ্মী প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন সম্মান পান। ডিটেলস দেখবো। দেখো, এম এস শুভলক্ষ্মী 16 সেপ্টেম্বর 1916 এবং 11 ডিসেম্বর 2004 এটা হচ্ছে তেনার জন্ম সাল এবং মৃত্যু সাল। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি ভারতীয় সঙ্গীতকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 1998 সালে ভারত সরকার তাকে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেন। তো এম এস শুভলক্ষ্মী কোন সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন? সেটা হচ্ছে 1998 সালে। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জেনে গেলাম এম এস শুভলক্ষ্মীর ব্যাপারে, যিনি প্রথম সঙ্গীত শিল্পী যিনি 1998 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সঙ্গীত শিল্পী হিসাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, প্রতি বছর কোন মাসে এক সপ্তাহ ধরে ভারতের সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়? প্রতি বছর কোন মাসে এক সপ্তাহ ধরে ভারতের সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। তো কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জানুয়ারি। জানুয়ারি মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। ডিটেলস দেখব। ভারতের প্রতি বছর জানুয়ারি মাসে এক সপ্তাহ ব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। 2020 সালে 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহ পালন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের কৃষি শুমারি এগ্রিকালচার সেন্সাস কত বছর অন্তর করা হয়? আমাদের যে আদম শুমারি রয়েছে, যেটা আদম শুমারি, সেটা কত 10 বছর ছাড়া কিন্তু করা হয়ে থাকে। আর এটা কি বলেছে? এগ্রিকালচার সেন্সাস। এগ্রিকালচার সেন্সাস কত বছর অনুযায়ী করা হয়ে থাকে? তো কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5 বছর ছাড়া এগ্রিকালচার সেন্সাস করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে বা কারা বরখাস্ত করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে বা কারা বরখাস্ত করতে পারেন? তো কোশ্চেন নাম্বার 6 অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পার্লামেন্টে বিল পাসের পরে রাষ্ট্রপতি দ্বারা। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, সেই জন্য রাষ্ট্রপতি নিয়োগ করবেন, কিন্তু নিয়োগ করার আগে যাকে বরখাস্ত করা হবে তাকে বরখাস্ত করার আগে কিন্তু পার্লামেন্টে বিল পাস করা প্রয়োজন রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোনটি লোহিত রক্তকণিকার অপর নাম? নিম্নলিখিত কোনটি লোহিত রক্তকণিকার অপর নাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এরিথ্রোসাইটিস। এরিথ্রোসাইটিস লোহিত রক্তকণিকার অপর নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 8, গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো অনেকেই কমেন্ট করেছো এবং কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে গোলকোন্ডা দুর্গটি অবস্থিত রয়েছে। দেখো, এই গোলকোন্ডা দুর্গটি কাকাতিয়া রাজারা নির্মাণ করেন। সংস্কার করেন রানী রুদ্রমা দেবী। সংস্কার করেছিলেন কে? রানী রুদ্রমা দেবী। তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। নামকরণ করা হয় সেফার্স হিলের নাম অনুসারে। কুতুবশাহী রাজবংশের রাজধানী ছিল এটি এবং এই অঞ্চল থেকে বিখ্যাত কোহিনুর হীরা কিন্তু পাওয়া গিয়েছিল। তো দেখো, গোলকুন্ডা কিন্তু একটা মাইনও বলতে পারো, সেইখানে একটা দুর্গ স্থাপন করেছিল কাকাতিয়া রাজারা, সেটাকে সংস্কার করেন রানী রুদ্রমা দেবী। তো এখান থেকে ডিটেলসে আমরা কিন্তু অনেক কিছু তথ্য জেনে গেলাম এবং কোহিনুর হীরা এই গোলকোন্ডা মাইন থেকেই পাওয়া গিয়েছিল তেলেঙ্গানার।
কোশ্চেন নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের মধ্য থেকে। 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? এখানে আনুমানিক স্পেলিংটা ভুল রয়েছে। তো 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 111 কিলোমিটার। প্রায় 111 কিলোমিটার দূরত্ব বোঝায় 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে। কোশ্চেন নাম্বার 10, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? তো অনেকেই কমেন্ট করেছে এবং কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুম্বাই। মুম্বাইয়ে আরবিআই এর সদর দপ্তর রয়েছে। আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, গুগলের প্রধান অফিস বা সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গুগলের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে গুগলের হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত রয়েছে। ডিটেলস দেখব। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন 1998 সালে গুগল নির্মাণ করেন। গুগলের সদর দপ্তর 1600 এমপি থিয়েটার পার্কওয়ে, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য গুগলের পক্ষ থেকে আমরা জেনে গেলাম। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন 1998 সালে গুগল নির্মাণ করেছিলেন, এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 12, ভারতের কত টাকার নোটে লাল কেল্লার ছবি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন যে নোটগুলো প্রকাশিত হয়েছে সেই নোটগুলোর মধ্যে কোন নোটে লাল কেল্লার ছবি রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো অনেকেই কমেন্ট করেছো এবং কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 500। 500 টাকার নতুন যে নোটটা রয়েছে সেই নোটে কিন্তু লাল কেল্লার ছবি রয়েছে। তো দেখো ডিটেলসে আমরা দেখব কোন নোটে কি ধরনের ছবি এখন অ্যাড করা হয়েছে নতুন নোটে। 10 টাকার নোটের পিছনে ছবি রয়েছে কি, কোণারকের সূর্য মন্দিরের। 50 টাকার নোটের পিছনে কি ছবি রয়েছে, হাম্পির রথের। বিজয়নগর এম্পায়ার যে ছিল না হাম্পি, সেইখানে রথের ছবিটা রয়েছে 50 টাকার নোটের পিছনে। 100 টাকার নোটের পিছনে ছবি রয়েছে রানী কি ভাভ, যেটা গত কোনো একটা সেটে আমি কিন্তু করিয়েছিলাম। 200 টাকার নোটের পিছনে ছবি রয়েছে সাঁচির স্তূপের। 500 টাকার নতুন নোটের পিছনে ছবি রয়েছে লাল কেল্লার, যেটা আমরা এক্ষুনি দেখলাম। এবং 2000 টাকার নোটের পিছনে ছবি রয়েছে মঙ্গলযানের। তো এটা কিন্তু খুবই সাধারণ একটা জ্ঞান, কিন্তু অনেকেই আমরা এটা জানি না হয়তো। তো সেই জন্য এইরকম কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসার চান্স রয়েছে, কোন নোটের পিছনে কি ছবি রয়েছে। তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে আমরা প্রতিটা নোটের পিছনে কি ছবি রয়েছে জেনে গেলাম। তো এটা কিন্তু তোমরা দেখে রাখবে। কোশ্চেন নাম্বার 13, কোন দেশের প্রথম পরমাণু চুল্লি বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশের প্রথম পারমাণবিক চুল্লির নাম হলো বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আমিরাতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হলো বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দেখো সংযুক্ত আরব আমিরাতে প্রথম পারমাণবিক চুল্লি হলো বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কোরিয়া ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা করছে আমিরাত নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন। রাজধানী আবুধাবির আল ধাফরাহ এলাকায় এটির অবস্থান রয়েছে। তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটা জেনে গেলাম। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে সংযুক্ত আমিরাতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি, তখন এটা করতে হবে বারাকা নিউক্লিয়ার। ওকে, প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 14, স্কেলিটন হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
স্কেলিটন হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে স্কেলিটন হ্রদ অবস্থিত। কেন এই স্কেলিটন হ্রদ সেটা আমরা দেখব। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ওয়ান নামে গ্রামে অবস্থিত এই লেক। স্থানীয় লোকেরা স্কেলিটন হ্রদ বললেও এই হ্রদে আসল নাম হলো রূপকুণ্ড। বছরের বেশিরভাগ সময় এই হ্রদ বরফে ঢাকা থাকে, কিন্তু বরফ যখন গলে যায় তখন এই হ্রদে অনেক মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায়। এই কারণে স্থানীয় লোকেরা এই হ্রদটির নাম দিয়েছে স্কেলিটন লেক। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জেনে গেলাম। আসল নাম কি? রূপকুণ্ড লেক। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোন রোগটি দমদম জ্বর নামে পরিচিত? নিম্নলিখিত কোন রোগটি দমদম জ্বর বা দমদম ফিভার নামে পরিচিত? তো কোশ্চেন নাম্বার 15 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালাজ্বর। কালাজ্বর দমদম জ্বর বা দমদম ফিভার নামেও পরিচিত। দেখো, কালাজ্বর বা ভিসেরাল লিশম্যানিয়াসিস একটি রোগ যা লিশম্যানিয়াসিস রোগের কয়েকটি প্রকারের মধ্যে সবচেয়ে গুরুতর। লিশম্যানিয়া গণভুক্ত এক প্রকার প্রোটোজোয়া পরজীবী এই রোগ ঘটায়। বেলে মাছির কামড় দ্বারা এটি বিস্তার লাভ করে। তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে আমরা জানছি। পরজীবী ঘটিত রোগগুলির মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ, ম্যালেরিয়ার পরেই কিন্তু এর স্থান রয়েছে। তো কালাজ্বরের স্থান ম্যালেরিয়ার পরেই রয়েছে। এটি ছড়ায় লিশম্যানিয়া গণভুক্ত একটি প্রোটোজোয়ার মাধ্যমে এটা, এবং ছড়ায় বেলে মাছির কামড় দ্বারা। তো এই রোগকে দমদম জ্বরও বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 16, সাধারণত কম্প্যাক্ট ডিস্ক বা সিডি যেগুলোকে আমরা বলে থাকি এর বেধ বা থিকনেস কত হয়ে থাকে? সাধারণত কম্প্যাক্ট ডিস্ক বা সিডি এর বেধ বা থিকনেস কত হয়ে থাকে? কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1.2 mm। 1.2 mm অর্থাৎ এই যদি একটা সিডি ডিস্ক হয় তার মাঝখানে এই যে এইটা হচ্ছে সিডি ডিস্ক, তো এইটা হচ্ছে কতটুকু মোটা? এটা হচ্ছে 1.2 mm। এবং এখানে বলা রয়েছে একটি কম্প্যাক্ট ডিস্ক এত হচ্ছে 120 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। অর্থাৎ এই যে এইটা হচ্ছে কত? 120 মিলিমিটার। এবং এইটা যতটুকু মোটা, সিডি ডিস্ক খুবই পাতলা হয়, সেই পাতলার যতটুকু থিকনেস সেটা হচ্ছে 1.2 মিলিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, পাকিস্তানের থর মরুভূমি সংলগ্ন মরুভূমি কি বলা হয়? পাকিস্তানের থর মরুভূমি সংলগ্ন মরুভূমিকে কি বলা হয়? প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে থর মরুভূমির পশ্চিম অংশে এর নাম কি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রোহি। পশ্চিমাংশে অর্থাৎ পাকিস্তানে এই থর মরুভূমিকে রোহি নামে ডাকা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। কোশ্চেন নাম্বার 18, কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? বার্থ প্লেস অফ জৈনিজম কোন রাজ্য পরিচিত? কমেন্ট বক্সে কমেন্ট করো। কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান হিসাবে পরিচিত? কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার। বিহার জৈন ধর্মের হচ্ছে জন্মস্থান হিসাবে পরিচিত। কেন সে একটু ডিটেলসে আমরা দেখব। জৈন ধর্মের প্রধান প্রতিষ্ঠাতা কে? ভগবান মহাবীর। ঠিক আছে, কেটে গিয়েছে অ্যাকচুয়ালি এইখানে এই যে মহাবীর 24তম তীর্থঙ্কর, এইটা পরের পৃষ্ঠায় হওয়ার কথা ছিল, কেটে গিয়েছে। দেখো, বিহারের বৈশালীর কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জৈন কিংবদন্তি অনুসারে 599 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তোমরা সবসময় 540 খ্রিস্টপূর্বাব্দটাই গ্রহণ করবে, ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এটাই দেয়া হয়ে থাকে 540 খ্রিস্টাব্দ। তো বিহারের বৈশালীর কুন্দ গ্রামে মহাবীর জৈন জন্মগ্রহণ করছে, তো সেই জন্য বিহারকে জৈন ধর্মের জন্মস্থান বলা হয়ে থাকে। তো মহাবীরের বংশ পরিচয় দেখব। পিতার নাম সিদ্ধার্থ, ইক্ষ্বাকু রাজবংশের রাজা, মাতা ত্রিশলা, বৈশালীর রাজা চেতকের ভগ্নী, পত্নী হলো যশোদা, কন্যা প্রিয়দর্শনা এবং জামাতা হলেন
জামালি এবং মোহাবিরের প্রথম শিষ্য এই জামালি। তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা মোহাবিরের সম্বন্ধে জেনে গেলাম। কোশ্চেন নাম্বার 19, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোয়ালিয়র। ডিটেলসে দেখব, জন্মকালীন সময়ে তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। তো যে জন্য যে সিনেমাটা বেরিয়েছে রানী লক্ষ্মীবাইয়ের জীবন কাহিনীর ওপর, তো সেই সিনেমাটার নামও কিন্তু মণিকর্ণিকা এবং ডাক নাম মনু। প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাক নাম ছিল মনু। রানী লক্ষ্মীবাই ভারতের জাতীয় বীরাঙ্গনা হিসাবে ব্যাপক পরিচিতি পান। তাকে ভারতীয় রমণীদের সাহসী প্রতীক এবং প্রতিকল্প হিসাবে চিত্রিত করা হয়েছে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করেন রানী লক্ষ্মীবাইকে স্মরণপূর্বক। তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে আমরা জেনে গেলাম। কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত কে বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নলিখিত কে বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রেমচাঁদ রায়চাঁদ। প্রেমচাঁদ রায়চাঁদ বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো ডিটেলসে দেখব, প্রেমচাঁদ রায়চাঁদ বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই প্রতিষ্ঠা করেছিলেন। প্রেমচাঁদ রায়চাঁদ কটন কিং এবং বুলিয়ন কিং নামেও পরিচিত। বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে এবং এটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে গেলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 21, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারকে হত্যা করেছিলেন কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারকে হত্যা করেছিলেন কে? তো অনেকেই কমেন্ট করেছো এবং কোশ্চেন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উধাম সিং। 1940 সালের মার্চ মাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রায় 21 বছর পরে লন্ডনের এক সভাকক্ষে ডায়ারকে গুলি করে হত্যা করেন উধাম সিং। নেক্সট কোশ্চেন নাম্বার 22, মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাদের মস্তিষ্ক প্রসূত? মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাদের মস্তিষ্ক প্রসূত? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 22 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাহবুব উল হক এবং অমর্ত্য সেন। মাহবুব উল হক এবং অমর্ত্য সেনের মস্তিষ্ক প্রসূত ব্যাপারটি হলো মানব উন্নয়নমূলক সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ডিটেলসে একটু দেখব, 1990 সালে মানব উন্নয়ন সূচক তৈরি করেন মাহবুব উল হক এবং অমর্ত্য সেন। প্রতি বছর ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রতিবেদনের ভিত্তিতে দেশগুলির তালিকা প্রকাশ করে থাকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জানলাম। এবং 2021 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়াস র্যাঙ্ক সেটা হচ্ছে 131। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু। কোশ্চেন নাম্বার 23, বর্তমানে ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন কত? বর্তমানে ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন কত? তো কোশ্চেন নাম্বার 23 অনেকেই সঠিক উত্তর করেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বর্তমানে আমাদের রাষ্ট্রপতির মাসিক বেতন। দেখো, রাষ্ট্রপতির বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে স্থির করে।
পার্লামেন্ট প্রণীত আইন অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন হলো 5 লক্ষ টাকা। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং অবসর গ্রহণের পর পেনশন পেয়ে থাকবেন। তো গুরুত্বপূর্ণ তথ্য এটি। কোশ্চেন নাম্বার 24, সম্প্রতি কোন লেখক তার সাহিত্য জীবনের 70 বছরের পূর্তি উপলক্ষে এ সং অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। সম্প্রতি কোন লেখক তার সাহিত্য জীবনের 70 বছরের পূর্তি উপলক্ষে এ সং অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করলেন? তো কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাস্কিন বন্ড। দেখো, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহেরা লেখার জন্য 1992 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি 1999 সালে পদ্মশ্রী এবং 2014 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তার বই অবলম্বনে বলিউডে দুর্দান্ত সিনেমা তৈরি হয়েছে। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা রাস্কিন বন্ডের ব্যাপারে জেনে গেলাম এবং তিনি 70 বছর পূর্তি উপলক্ষে এ সং অফ ইন্ডিয়া বইটি প্রকাশ করেছেন। কোশ্চেন নাম্বার 25, ভারতের জিডিপি নির্ণয়ের কাজ কোন মন্ত্রকের অধীনে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমিক্সের উপর থেকে। ভারতের জিডিপি নির্ণয়ের কাজ কোন মন্ত্রকের অধীনে রয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের মন্ত্রণালয়ের অধীনে রয়েছে জিডিপি নির্ণয়ের কাজ। কোশ্চেন নাম্বার 26, অ্যাট্রোপিন উপক্ষারটি কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে? অ্যাট্রোপিন উপক্ষারটি কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে? তো কোশ্চেন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিম্ন রক্তচাপ বৃদ্ধিতে। নিম্ন রক্তচাপ বৃদ্ধিতে এই অ্যাট্রোপিন উপক্ষারটা মেডিসিন হিসাবে আমাদের শরীরে গ্রহণ করে থাকি। কোশ্চেন নাম্বার 27, সেন্ট্রাল আমেরিকান অ্যাসোসিয়েশন ফর এরোনস্টিক অ্যান্ড স্পেস কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? সেন্ট্রাল আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাস্ট্রোনটিক্স অ্যান্ড স্পেস কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 27 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোস্টারিকা। কোস্টারিকার মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হলো সেন্ট্রাল আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাস্ট্রোনটিক্স অ্যান্ড স্পেস। কোশ্চেন নাম্বার 28, সয়াবিন উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সয়াবিন উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সয়াবিন উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। কোশ্চেন নাম্বার 29, ভিনিগার হলো, আমরা যে খাবারে ভিনিগার ইউজ করে থাকি সেই ভিনিগারটি অ্যাকচুয়ালি কোন অ্যাসিড? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষায় এসেছে। তো অনেকে সঠিক উত্তর করেছো, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ লঘু অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগার। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH এর 6 থেকে 10% ও জলের মিশ্রণে তৈরি হয়ে থাকে। অর্থাৎ 100 ml জলে যদি আমরা 10% কি ভিনিগার মিশিয়ে দিই সেটা কিন্তু হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, সরি ভিনিগার তৈরি হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড থেকে। এবং আজকের সেট নাম্বার 11 এর শেষ প্রশ্ন আমরা দেখব। কোশ্চেন নাম্বার 30, বিশ্বের বৃহত্তম পোলো খেলার মাঠ যেটি পাকিস্তানে অবস্থিত সেটি হলো? বিশ্বের বৃহত্তম পোলো খেলার মাঠ যেটি পাকিস্তানে অবস্থিত সেটি হলো, অর্থাৎ সেই মাঠটির নাম কি? তো কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সান্দুর। পোলো খেলার বিশ্বের বৃহত্তম মাঠটির নাম সান্দুর, যেটা পাকিস্তানে অবস্থিত রয়েছে। দেখো, সান্দুর পাস বা গিরিখাত এখানে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পোলো গ্রাউন্ড, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 3738 মিটার।
প্রতি গরমে এক জমজমাট পোলো ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হয়। চিত্রল আর গিলগিটকে এক করেছে এই সান্দুর গিরিপথ। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জেনে গেলাম। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেট নাম্বার 11 অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। শুধুমাত্র আমরা এমসিকিউ নয়, এমসিকিউর সাথে কিন্তু আনুষঙ্গিক অনেক ইনফরমেশন করছি, যাতে কিন্তু একটা এমসিকিউর মাধ্যমে কিন্তু তোমাদের অনেক কিছু ডিটেলস জানা হয়ে থাকছে, যাতে অন্যান্য এমসিকিউ আসলে কিন্তু তোমরা সেগুলো করতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। এই বেল আইকনের মাধ্যমেই তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে প্রতিদিন ভিডিওর। এবং ক্লাসের পিডিএফ পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং গাইডেন্স গুরু যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।